আপনাদের সামনে শোনাতে চাই, যে বিষয়গুলো হয়তো আলাউদ্দিন ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর পেতে সাহায্য করবে। আজকে আমাদের এই সেশনটিতে রয়েছে শিক্ষা, কর্মসংস্থান, চতুর্থ শিল্প বিপ্লব, এর সাথে ভাই যুক্ত করেছেন নারীর ক্ষমতায়ন। আমি নারীর ক্ষমতায়ন দিয়ে যদি শুরু করতে চাই, দেখুন নারীর ক্ষমতায়ন, নারী শব্দটাকে যদি সরিয়ে দিই এখান থেকে, যে কোনো ক্ষমতায়নের পূর্ব শর্ত, একেবারেই পূর্ব শর্ত স্বাধীনতা, আর এখানে হচ্ছে সামাজিক স্বীকৃতি। এই দুটো প্রশ্ন আসে। এই দুটো জিনিস না পাওয়া পর্যন্ত সেই অর্থে আসলে আপনি ক্ষমতায়ন, প্রথমত মানুষ ক্ষমতায়ন করতে পারে না। ক্ষমতা হচ্ছে অর্জনের বিষয়। আমরা সবাই যেটা করতে পারি, ওই পরিস্থিতি তৈরি করে দিতে পারি যেটাতে সমাজের 51% নাগরিকরা ধীরে ধীরে নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসতে পারবে। ক্ষমতায়ন এখানে বা রাষ্ট্র ক্ষমতা না, ক্ষমতায়ন বলতে তারা ওই ইন্ডিপেন্ডেন্সিটা অর্জন করতে পারবে। নারী কি তাহলে সামাজিকভাবে স্বাধীন নয়? নারী সামাজিকভাবে স্বাধীন, কিন্তু ক্ষমতায়নের প্রশ্নটা যখন আসে তখন সেখানে আসে অর্থনৈতিকভাবে নারী স্বাধীন কিনা। এখানে আলাউদ্দিন ভাই একটি কথা বলেছেন যে আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গায় দেখতে পাই যে সমাজের অর্থনৈতিক মূল চালিকা শক্তি সেই সমাজের, সেই পরিবারের নারীটা। কোনো একটি পরিবারের নারী, সে হয়তো গরু পালে, ছাগল পালে, মুরগি পালে, বাড়িতে শাকসবজি লাগায়, ধান, গম, তামাকের যখন ফসল ওঠে সেই ফসল ঘরে তোলার সময়টাতে একটা বৃহৎ পরিমাণ একটা ফ্রি লেবার ঘরের নারীরা দেয়, বউটা দেয়, মাটা দেয়, ঘুনিটা দেয়, মেয়েটা দেয়। এই ফ্রি লেবার, এটা যদি ফ্রি নাও হতো, এই লেবার কস্টিং কিন্তু আমাদের প্রডিউস কস্ট আরও অনেক বেশি বাড়িয়ে ফেলত। নারী গৃহকর্মে তার যে সময়টা দেয়, গৃহকর্মে তার এই জিনিসটাকে তো আমরা এখন পর্যন্ত উৎপাদনশীলতার মধ্যেই ধরতে পারি। পুরো গৃহকর্মে নারীর যে অবদান, নারীর যে পরিশ্রম, এই পুরো পরিশ্রমটার কোনো অর্থনৈতিক মূল্য বাংলাদেশের জিডিপিতে কাউন্ট করা হয় না। ঠিক একইভাবে কাউন্ট করা হয় না কৃষি খাতে, মৎস্য খাতে, কিংবা একটি বাড়ি একটি খামার প্রজেক্টের মতো যত ধরনের যে বিষয়গুলো রয়েছে, সেখানেও নারী যে ফ্রি লেবারটা দেয় সেটারও কোনো ধরনের কোনো কাউন্ট হয় না। কিন্তু এইটার কাউন্ট যদি হতো তাহলে আমাদের রেশিওটা আরও বেশি কমে আসতো। নারীকে যখন লেস প্রডিউসিং পার্ট অফ সোসাইটি হিসেবে দেখানো যায়, তখন নারীর জন্য সুযোগ সুবিধা কমিয়ে আনার লজিকগুলো বাড়ে। আমরা বলতে পারি আমরা একজন শ্রমিক, নারী শ্রমিক শারীরিকভাবে যতটুকু শ্রম দিতে পারবে, পুরুষ শ্রমিক তার সাথে তার চাইতে আমি বেশি দিতে পারবে। কিন্তু একই সাথে এই নারী শ্রমিক এই শ্রমবাজার থেকে বের হয়ে তার গৃহকর্মে যে শ্রমটা দিচ্ছে, সেই শ্রমটা যদি আপনাকে অর্থের বিনিময়ে নিতে হতো কোথাও থেকে, তাহলে আপনাকে কিন্তু একটা বড় অঙ্ক টাকা পে করতে হতো। কিন্তু আপনি আপনার ঘরের নারীকে সেই টাকাটা পে করছেন না। এই জিনিসটা যদি মেজার করা যায়, এটার পরিমাপ করা গেলে জিডিপিতে নারীর অংশগ্রহণ এটা অনেক বেশি দেখাবে। উৎপাদনশীলতার দিক থেকে নারী পুরুষের যে একটা দূরত্ব রয়েছে, মানে পার্সেন্টেজটাতে যে দেখায় যে নারী কম উৎপাদনশীল, এই পরিমাপটা কমে আসবে, এই বৈষম্যটা দূর হবে বলে আমার বিশ্বাস। আরও কিছু বিষয় তুলে ধরি। অর্থনৈতিক স্বাধীনতা আসে আপনি কত টাকা ইনকাম করছেন তার উপরে না, আপনি টাকাটা কীভাবে খরচ করতে পারছেন তার উপরে। আমাদের সমাজে এখন পর্যন্ত ইনকামের সেক্টরটাতে হয়তো নারীরা কিছুটা স্বাধীনতা অর্জন করতে পেরেছে। চাইলেই ক্লাস 8 পাশে একজন গৃহবধূ 10টা মুরগি পালতেই পারে, কিন্তু এই 10টা মুরগি থেকে তার যে ইনকাম, সেটা কি আসলে সে নিজের মন মতো খরচ করতে পারছে কিনা। যখন ক্ষমতায়নের প্রশ্নটা আসবে, তখন আসবে এই স্বাধীনতা এবং সামাজিক স্বীকৃতির বিষয়গুলো। নারীর ক্ষমতায়ন নিয়ে যখন কথা হয়, তখন একই সাথে এখানে উঠে আসে নারীর সামাজিক স্বীকৃতি, সামাজিক, আর্থিক এবং নাগরিক নিরাপত্তা, এবং সেই সাথে নারী শিক্ষার বিষয়টা। আমি এখানে আরও কয়েকটা বিষয় তুলে ধরি, যদি সময় নিয়ে খুব বেশি তাড়াহুড়া না থাকে। দেখুন নারীর নাগরিক নিরাপত্তা কতটুকু রয়েছে সেটা বাংলাদেশে গত 4 মাসে 214টি, রামিসার কেসটাকে ধরলে 215টি, ধর্ষণ কেস শুধুমাত্র এটা হচ্ছে মামলা দায়েরই হয়েছে, ঘটনা ঘটেছে আরও অনেক বেশি। মৃতের সংখ্যাও এখানে নেহাত কম না। এত বৃহতাংশের এই যে, এবং এর মধ্যে আপনারা জেনে অবাক হবেন, অর্ধেকের বেশি হচ্ছে মাইনর রেপ, ইনসেস্ট রেপের ঘটনাগুলো এত বেশি বেড়ে যাচ্ছে যে নারীর একেবারেই তার জীবনযাপনের যে নিরাপত্তা, নাগরিক হিসেবে তার যে নিরাপত্তাটা রাষ্ট্রের কাছে পাওনা, সেই নিরাপত্তাটা কোনোভাবেই আর বলা যাচ্ছে না যে নিশ্চিত হচ্ছে। কোনো আর্গুমেন্টের প্রয়োজন নেই, কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই। চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছে যে নারী বর্তমানে বাংলাদেশে, নারী এবং শিশুরা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেই অনিরাপত্তার মধ্যে রয়েছে। যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। ওই প্রশ্নে আমরা যেতেই পারবো না, ওই আলাপটাই আমরা দিতে পারবো না যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হবে। এবং এইখানে নারীর সাথে শিশু শব্দটা যুক্ত করা খুবই জরুরি, কারণ
শিশু শ্রম বাংলাদেশে যেটা হয় সেটাও আসলে চিপ লেবার, এবং বহুলাংশে এই জিনিসটাও আসলে ফ্রি লেবার হিসেবেই যায়। শিশু শ্রম শিশু শ্রম আইনটা নিয়ে আমাদের ভাবা উচিত। বাংলাদেশের শিশুদের শিক্ষা, মননশীলতা এবং তাদের কৈশোরের নিরাপত্তা আমরা দিতে পারছি না। রামিসার ঘটনা ঠান্ডা হতে না হতে 10 বছরের আবদুল্লাহর লাশ পাওয়া গিয়েছে। তো বিষয়টা হচ্ছে, যতদিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে, সামাজিক স্বীকৃতি দেওয়া না যাবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না যাবে, ততদিন ক্ষমতায়নের প্রশ্নের বেসিক আলাপটা আমরা দিতে পারবো। শিক্ষার আলাপটাও তাই। শিক্ষা, এই যতগুলো কথা বললাম, চাইলে এটার সাথে লিঙ্ক করাই যায় শিক্ষাকে। আমি লিঙ্ক করতে চাই না। আমি যখন প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষার্থী ছিলাম, তখন ক্রমাগত প্রত্যেক দিন সন্ধ্যার পরে পড়তে বসতে হতো। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো। স্কুল থেকে এসে বিকালবেলা পার হলে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো। আমার ছোট ভাই বোন এখন যারা আছে, ওদের যে কারিকুলাম, ওদেরকে আমি এখন আর পড়তে বসতে দেখি না। ওদের বক্তব্য হচ্ছে, আপু পড়াই লাগে না, এভাবে আসলে তোমাদের মধ্যে এখন কি আর আপু ওই দিন আছে যে 4-5 ঘন্টা রাত 11টা পর্যন্ত পড়তে হবে, তো পড়া লাগে না, আপনাদের হয়ে যায়। কেমনে হয়ে যাইতেছে আমি আসলে জানি না, বুঝি না। তো বিষয়টা হচ্ছে, শিক্ষার কারিকুলাম বর্তমানে যেটাই থাকুক, সেটা শিক্ষার্থীদের বই থেকে দূরে নিয়ে গিয়েছে। আমি শিক্ষা নিয়ে খুব বেশি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি মাত্র আমার শিক্ষা জীবন পুরোপুরি শেষও করে আসতে পারি না, এখনও একটু বাকি আছে। সেখান থেকে আমি বলতে পারি, যেই কারিকুলাম শিক্ষার্থীকে বই থেকে দূরে করে, সেই কারিকুলাম খুব একটা উপযুক্ত নয়। বই থেকে যখন শিক্ষার্থীরা দূরে সরে যাচ্ছে, সেই সময়টা তারা অনলাইনে দিচ্ছে। এই অনলাইনে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, রেড পিলের চক্করে তারা পড়ছে কিনা, তারা বই থেকে সরে গিয়ে মাদকের চক্করে পড়ছে কিনা, বাংলাদেশে তো পর্যাপ্ত খেলার মাঠ আর সরকার রাষ্ট্র রাখতে পারে। অবকাঠামোগত অবনয়নের কারণে এখন আর শিক্ষার্থীরা বই থেকে উঠে খেলতে যেতে পারে না। তাহলে তারা আসলে কোন কাজে ওই সময়টা ব্যয় করছে, এটা নিয়ে আমার মনে হয় অভিভাবক এবং শিক্ষক সমাজ তো যথেষ্টই চিন্তাগ্রস্ত। কারিকুলামের সাথে যুক্ত যারা, তারাও একটু চিন্তা করবেন। শিক্ষা জিনিসটা একেবারেই বেসিক। বর্তমানে আমরা দেখি, আমি যতটুকু মনে করতে, একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সম্ভবত 5-7 মাস আগের ঘটনা। একজন শিক্ষার্থী খুব দুঃখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন যে, আমি 23 বছর ধরে শিক্ষকতা করছি, কখনো আমি এরকম কোনো শিক্ষার্থীকে দেখিনি যে আমার 11-12 বছরের শিক্ষার্থীরা এমন যৌন কুৎসিত ইঙ্গিতময় কথাবার্তা শিক্ষিকাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়। একটু ভেবে দেখা উচিত যে কোথায় আসলে পরিবর্তনটা ঘটে গেছে। চেঞ্জিংটা তো একদিনে আসে, মোটামুটি অনেক দিন ধরেই শিক্ষা খাতটাকে এভাবে ধ্বংস করা হচ্ছে ধীরে ধীরে। হীরক রাজার দেশে আমরা শুনে এসেছি, হীরক রাজা বলে যে যত কম জানে তত বেশি মানে। এখন আমাদেরকে কি উইলিংলি কম জানানো হচ্ছে কিনা, যেন আমরা বেশি হুজুর হাত জোর করে থাকি, এটা নিয়ে ভাবার সময় এসেছে। যতদিন না শিক্ষার্থীদের শিক্ষা কারিকুলাম তাদের বয়সোচিত হবে, যতদিন না শিশু শ্রম পুরোপুরি বন্ধ করে শিশু কিশোরদের একটি নিরাপদ কৈশোর শৈশব দেওয়া যাবে, যতদিন না নারী এবং শিশুদের সামাজিক স্বীকৃতি, নাগরিক, সামাজিক, আর্থিক নিরাপত্তা দেওয়া যাবে, ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। আমরা আশা রাখি আমরা এই সংসদকালীন সময়ে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আরও বেশি কথা বলতে পারবো। আপনারা যারা নাগরিক সমাজ রয়েছেন, আমাদের জানাবেন এই সমস্ত সমস্যা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। সমস্যাগুলো অ্যাড্রেস করা শুরু হলে সমাধান কিছুটা এগিয়ে আসে। আশা রাখি সমস্যাগুলো খুব দ্রুত, না হলেও কোনো একদিন বাংলাদেশে সমাধান করা সম্ভব, একদিনে না হলেও কোনো একদিন নিশ্চয়ই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় অঞ্চলের সংগ্রামী জনগণ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই একই আদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিএনপি, এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিরোধী দল সেটিকে মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যজনক হলো সত্য,
বিএনপি সরকার গঠন করেছে, সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে, কিন্তু ওই জুলাই আদেশ বাস্তবায়ন পরিষদের যে শপথ গ্রহণ করা উচিত ছিল বিএনপির, সেটি বিএনপি করে নাই। আমরা শপথ গ্রহণ করেছি। তাহলে জাতীয় নির্বাচন যদি বৈধ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোট কেন অবৈধ হবে, কেন অগ্রহণযোগ্য হবে? বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক দিতে হবে বিএনপিকে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে 70% জনগণের মতামতকে উপেক্ষা করার অর্থ হচ্ছে জুলাই যোদ্ধাদের আন্দোলনকে অস্বীকার করা। জুলাই শহীদদের সাথে, জুলাইয়ের পরিবারের সদস্যদের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। প্রিয় ভাই বন্ধুগণ, বিএনপির এই রাজনৈতিক ভুলের খেসারত বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। যদি জনগণের অধিকার নিয়ে, নতুন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির জন্য গণভোটকে বাস্তবায়ন না করে বিএনপি যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির এই দেশপ্রেমী সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবে। আবারও ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক। বক্তব্য রাখছেন অধ্যাপক সিরাজুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং রাজশাহীর সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা আমার, আজকের এই ঐতিহাসিক দিনে স্মরণ করি 16ই মে 1976-এর যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ হয়েছিল, তার যিনি ডাক দিয়েছিলেন মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার রুহে মাগফিরাত কামনা করে আমি আজকে বলতে চাই ভাইরা আমার, যে আজকে 3 মাস হলো এই সরকার গঠন হয়েছে। এই সরকারের আজকে মূলত সকালবেলা, এর মধ্যেই আমরা দেখেছি তারা বাংলাদেশের যে গণভোটের রায়কে অস্বীকার করেছে। তারা যে জুলাই সনদের জন্য সংগ্রাম হলো, সেই জুলাই সনদকে তারা স্বীকার করছে। ভাইরা আবার এভাবে বর্তমান শাসক গোষ্ঠী জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ক্ষমতায় আসীন থাকতে চায়। ভাইরা আমরা জানি এই দেশ সবসময় মানুষ প্রতারিত হয়েছে। বংশের শাসন চলেছে, শেখ সাহেবের বংশের এখানে পালাক্রমে শাসন হয়েছে, এরশাদ সাহেব এবং তার বিবির শাসন এখানে চলেছে। আজকে জিয়াউর রহমান সাহেব এবং তার পরিবারের পালাক্রমে শাসন হচ্ছে। ভাইরা আমার, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ কারো কৃতদাস নয়। এখানে কেউ রাজা আর কেউ প্রজা, এই সম্পর্ক এখানে চলবে না। ভাইরা আমার, আমরা দেখেছি জুলাই আন্দোলনের অন্যতম তাত্ত্বিক ভিত্তি ছিল যোগ্যতার ভিত্তি হবে কি মেধা না কোটা। মেধা হবে কোটা, মেধা যে
যোগ্যতার ভিত্তি হবে। আজকে সরকার আমরা দেখছি তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে যাকে ভিসি নিয়োগ করছেন, সচিবালয়কে যাকে প্রমোশন দিচ্ছেন, ওই বিভিন্ন সরকারি দপ্তরে বিচার বিভাগে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেখা হচ্ছে তারা কোটার ভিত্তিতে তাদের যোগ্যতা নির্ধারিত হচ্ছে। এটি হতে পারে না। ভাইরা আমার, বংশানুক্রমে এই দেশে একটি কৃতদেশ শ্রেণী তৈরি করা হচ্ছে, যারা দলের দাবিদারি করবে, বংশের দাবিদারি করবে, তাদেরকে এখানে প্রমোশন হবে, তাদের ভাগ্য করবে, আর সাধারণ মানুষের কোনো ভাগ্য এখানে গড়া হবে না, এটি মানা যাবে না। তাই আসুন, আজকে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন হতে হবে, শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে। এই প্রতিজ্ঞা করে খোদা হাফেজ শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, যারা এখনো মাঠের বাইরে ছায়ায় বসে আছেন, তাদেরকে মাঠে প্রবেশের জন্য অনুরোধ করছি। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সম্মানিত আমির জননেতা মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। রাজশাহীর এই বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং এই সুন্দর বাংলাদেশের অন্যতম সুন্দর নগরী রাজশাহীর সুন্দর মনের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, এই জুলাই সনদকে অস্বীকার করা, সংবিধানের মার পেঁচে এই জুলাই সনদকে এড়িয়ে যাওয়া, এটা একটা অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত। আমার দল এবং আমরা মনে করি এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আমাদের এই 11 দলীয় ঐক্যের যতটুকু সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য নিয়ে আমাদেরকে মাঠে একত্রিত হয়ে ঐক্যের সঙ্গে এই সংগ্রামে উপনীত হওয়া অত্যন্ত সময়ের চাহিদা এবং জরুরি। আমি আমাদের নেতৃবৃন্দ যারা আজকে মঞ্চে উপবিষ্ট আছেন সকলের কাছে এবং আপনাদের কাছে আবেদন রাখব যে আমার দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপনাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ এই সংগ্রামে কামিয়াব হওয়া পর্যন্ত আমরা থাকব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রাজশাহী বিভাগীয় বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, নির্যাতিত মাজলুম আলিমে দ্বীন আল্লামা জালালউদ্দিন আহমদ। আল্লামা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা,